সত্যবতী হলেন মহাভারতের বিশেষ এক বাস্তবিক চরিত্র। একাধারে তিনি মহাভারত মহাকাব্যের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসেরও মা। আমরা অনেকেই মনে করি যে তিনি যদি না থাকতেন তাহলে হয়তো মহাভারতের যে বিরাট যুদ্ধ হয়েছিল উত্তরাধিকারী স্থাপন নিয়ে ভাইদের মধ্যে, তা হয়তো ঘটত না। বা তিনি থাকলেও তিনি যদি রাজরানী হবার লালসা বা রাজমাতা অর্থাৎ তার পুত্ররাই সিংহাসনের অধিকারী হবে এমন উচ্চাকাঙ্ক্ষা লোভ লালসা না করতেন, তাহলেও হয়তো এমন যুদ্ধ হতো না তার পরিবারের মধ্যে। সে যাই হোক, লোভ লালসা অহংকার যে পতনের কারণ তা কিন্তু আমরা মহাভারত থেকেই বুঝতে পারি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই সত্যবতীর জন্মকাহিনী। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নিই সত্যবতীর জন্মকাহিনীটা কেমন ছিল। সত্যবতী হলেন একজন জেলে প্রধান দশরাজের কন্যা এবং যমুনা নদীর তীরে একজন সাধারণ মানুষ হিসেবে লালিত পালিত হয়েছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে তিনি চেদি রাজা উপারিচার বসু এবং একজন অভিশপ্ত অপ্সরা তাদের জৈবিক কন্যা, যাকে আদ্রিকা নামক মাছে রূপান্তরিত করা হয়েছিল। তার শরীর থেকে নির্গত গন্ধের কারণে তিনি মৎস্যগন্ধা নামে পরিচিত ছিলেন এবং মহাভারতের সত্যবতী অসংখ্য নামে পরিচিত, যার মধ্যে রয়েছে দাসেয়ী, গন্ধকালী, গন্ধবতী, কালী, মতিসুগন্ধা, সত্য, বাসবী এবং যোজনগন্ধা। দাসেয়ী নাম, যা প্রায়ই তার সৎপুত্র ভীষ্ম তাকে সম্বোধন করতেন। এর অর্থ দাস বা কৈবর্ত বংশের একজন। বাসবী অর্থ রাজা বাসুর কন্যা। তার জন্ম নাম কালী, তার কালো বর্ণের ইঙ্গিত দেয়। তার অন্য নাম সত্যবতী। হরিবংশ অনুসারে সত্যবতী তার পূর্বজন্মে পিতৃগণের অর্থাৎ পূর্বপুরুষদের কন্যা ছিলেন অচ্ছদা এবং পৃথিবীতে জন্মগ্রহণের জন্য অভিশপ্ত ছিলেন। মহাভারতে হরিবংশ এবং দেবী ভগবত পুরাণ দাবি করে যে সত্যবতী ছিলেন আদ্রিকা নামক এক অভিশপ্ত অপ্সরা, যার জৈবিক কন্যা। আদ্রিকা অভিশাপে মাছে রূপান্তরিত হয়ে যমুনা নদীতে বাস করতেন। কিংবদন্তি অনুসারে চেদি রাজা বসু, যাকে উপারিচার বসু বলা হয়, তিনি একদিন শিকার অভিযানে গিয়েছিলেন। তিনি যখন তার স্ত্রীকে স্বপ্নে দেখে নিশাচর শ্রাপ করেছিলেন, তখন তিনি সেটি নষ্ট না করে একটি ঈগলের মাধ্যমে তিনি তার রানীর কাছে তার বীর্য পাঠান। কিন্তু মাঝ আকাশে অন্য একটি ঈগলের সাথে লড়াই করার কারণে বীর্য নদীতে পড়ে যায় এবং অভিশপ্ত আদ্রিকা মাছ তাকে গিলে ফেলে। ফলস্বরূপ মাছটি গর্ভবতী হয়ে পড়ে। প্রসব সময় সামনে আসলে গর্ভবতী মাছটিকে একজন জেলে ধরে ফেলে এবং এটি কেটে মাছের গর্ভে দুটি বাচ্চা দেখতে পায়, একটি পুরুষ এবং একটি স্ত্রী। এবং সেই মাছটি, যে ছিল স্বর্গীয় জলপরী, সে মুক্তি পেয়ে যায়। জেলে ছেলে মেয়েদের রাজার কাছে উপস্থাপন করলেন। রাজা পুত্র সন্তানটিকে রেখে দিলেন। ছেলেটি বড় হয়ে মৎস্য রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা মৎস্য হয়ে উঠল। রাজা মেয়েটিকে জেলেকে ফিরিয়ে দিলেন। তার নাম দিলেন মৎস্যগন্ধা, যার গায়ে মাছের মতো গন্ধযুক্ত। জেলে মেয়েটিকে তার কন্যা হিসেবে লালন পালন করলেন এবং তার গায়ের রং দেখে তার নাম রাখলেন কালী অর্থাৎ কৃষ্ণবর্ণা। সময়ের সাথে সাথে কালী তার বাবার কাজে সাহায্য করেছিলেন এবং একজন সুন্দরী কুমারী হয়ে বেড়ে ওঠেন। একদিন সত্যবতী ঋষি পরাশরকে যমুনা নদীর ওপারে নিয়ে যাচ্ছিলেন। তখন ঋষি সত্যবতীকে তার কামনা চারিতার্থ করতে বলেছিলেন এবং তার ডান হাত ধরেছিলেন। তিনি পরাশরকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঋষির হতাশা এবং জেদ বুঝতে পেরে অবশেষে হাল ছেড়ে দেন। সত্যবতী রাজি হন এবং পরাশরকে নৌকাটি তীরে না পৌঁছানো পর্যন্ত ধৈর্য ধরতে বলেন। অপর পারে পৌঁছানোর পর ঋষি তাকে আবার ধরে ফেললেন, কিন্তু তিনি ঘোষণা করেন যে তার শরীরের দুর্গন্ধ এবং সহবাস তাদের উভয়ের জন্যই আনন্দদায়ক হওয়া উচিত। এই কথা শুনে মৎস্যগন্ধা ঋষির শক্তিতে যোজনগন্ধায় রূপান্তরিত হয়, যার সুবাস যোজন জুড়ে পাওয়া যায়। তিনি এখন কাস্তুরীর গন্ধ পেতেন, তাই তাকে কাস্তুরীগন্ধা বলা হতো।
তিনি পরাশরকে প্রতিশ্রুতি দিতে বললেন যে সহবাস গোপন থাকবে এবং তার কুমারিত্ব অক্ষত থাকবে। তাদের মিলন থেকে জন্ম নেওয়া পুত্র মহান ঋষির মতোই বিখ্যাত হবে এবং তার সুগন্ধ এবং যৌবন চিরস্থায়ী হবে। পরাশর তার এই ইচ্ছা পূরণ করেন। এরপর পরাশর জেলেতে রূপান্তরিত হন এবং সত্যবতীর সাথে সহবাস করেন এবং সুন্দরী সত্যবতী তাকে তৃপ্তি করেন। এই কাজের পর ঋষি নদীতে স্নান করে চলে যান, আর কখনো তার সাথে দেখা করবেন না। সত্যবতী ঋষির আশীর্বাদে আনন্দিত হয়ে সত্যবতী একই দিনে যমুনার একটি দ্বীপে তার সন্তানের জন্ম দেন। পুত্রটি তৎক্ষণাৎ যৌবনে বেড়ে ওঠে এবং তার মাকে প্রতিশ্রুতি দেয় যে যখনই সে তাকে ডাকবে তখনই সে তার সাহায্যে এগিয়ে আসবে। তারপর সে বনে তপস্যা করতে চলে যায়। পুত্রের বর্ণের কারণে তাকে কৃষ্ণ বলা হতো অথবা দৈপায়ন, দ্বীপে জন্মগ্রহণকারী, এবং পরবর্তীতে তিনি ব্যাস নামেও পরিচিত হন। বেদের সংকলক এবং পুরাণ ও মহাভারতের রচয়িতা ছিলেন এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এরপরে সত্যবতী তার বাবাকে সাহায্য করার জন্য বাড়ি ফিরে আসেন। একদিন হস্তিনাপুরের কুরু রাজা শান্তনু শিকারে বনে এসেছিলেন এবং সত্যবতীর কস্তুরীর সুগন্ধে মুগ্ধ হয়েছিলেন। সত্যবতীর মিষ্টি সুবাসে মোহিত হয়ে শান্তনু সত্যবতীর বাড়িতে পৌঁছান এবং তাকে দেখেই প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান। রাজা জেলে প্রধানের কাছে তার মেয়ের হাত চেয়েছিলেন। জেলে দশরাজ বলেছিলেন যে তার মেয়ে রাজার সাথে বিবাহ করবে, কিন্তু তার দুটি শর্ত আছে। শর্ত দুটি হলো, তার মেয়েকেই হস্তিনাপুরের সম্রাজ্ঞী বানাতে হবে এবং তার সন্তানেরাই সিংহাসনের উত্তরাধিকারী হবে। রাজা হতবাক ও হতাশ হয়ে প্রাসাদে ফিরে আসেন, কারণ তিনি ইতিমধ্যেই তার পুত্র দেবব্রতকে, যাকে দেবী গঙ্গার মাতৃত্বে পেয়েছিলেন, উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন। দেবব্রত তার পিতার অবস্থা দেখে ব্যথিত হয়েছিলেন। তিনি একজন মন্ত্রীর কাছ থেকে জেলে প্রধানের চাওয়া প্রতিশ্রুতি সম্পর্কে জানতে পারেন। তৎক্ষণাৎ দেবব্রত জেলে প্রধানের কুঁড়েঘরে ছুটে যান এবং তার পিতার পক্ষ থেকে সত্যবতীর হাত ভিক্ষা করেন। জেলে তার শর্তটি পুনরাবৃত্তি করেন এবং দেবব্রতকে বলেন যে একমাত্র শান্তনুই সত্যবতীর যোগ্য। দেবব্রত সত্যবতীর পুত্রের পক্ষে সিংহাসনের দাবি ত্যাগ করেন, কিন্তু জেলে যুক্তি দেন যে দেবব্রতের সন্তানেরা তার নাতির দাবির বিরোধিতা করতে পারে। তীব্রভাবে দেবব্রত ভয়ঙ্কর ব্রত ব্রহ্মচার্যের প্রতিশ্রুতি দেন। জেলে তৎক্ষণাৎ সত্যবতীকে দেবব্রতের হাতে তুলে দেন, যাকে এখন থেকে ভীষ্ম, যার প্রতিজ্ঞা ভয়ানক বলা হয়, সেই নামে পরিচিত। ভীষ্ম সত্যবতীকে শান্তনুর কাছে উপস্থাপন করেন। এরপর রাজা শান্তনুর সাথে সত্যবতীর বিয়ে হয়। তাদের বিবাহের পর সত্যবতী শান্তনুর দুই পুত্রের জন্ম দেন, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। দুই পুত্রের জন্মের কিছু বছর পরেই শান্তনুর মৃত্যু ঘটে। শান্তনুর মৃত্যুর পর শোকের সময় পাঞ্চালের সিংহাসন দখলকারী অগ্রায়ত পৌরব ভীষ্মের কাছে দাবি করেন যে তিনি সম্পদের বিনিময়ে সত্যবতীকে হস্তান্তর করুন। ভীষ্ম অগ্রায়ত পৌরবকে হত্যা করেন, যিনি অন্যের স্ত্রীর প্রতি লোভের কারণে তার ক্ষমতা হারিয়েছিলেন। এরপর সত্যবতীর আদেশে চিত্রাঙ্গদকে রাজা হিসেবে অভিষেক করান ভীষ্ম। কিন্তু চিত্রাঙ্গদ রাজা হওয়ার কিছুদিন পরেই এক গন্ধর্বের সাথে যুদ্ধে তার মৃত্যু হয়। চিত্রাঙ্গদের মৃত্যুর পর তার ছোট ভাই বিচিত্রবীর্যকে রাজা করা হয়, আর ভীষ্ম তার পক্ষে সত্যবতীর আদেশে রাজত্ব করেন ততক্ষণ না বিচিত্রবীর্য বড় হন। এরপর বিচিত্রবীর্য বড় হলে তার বিয়ের ব্যবস্থা করা হয় কাশীর রাজকন্যা অম্বিকা এবং অম্বালিকার সাথে, যাদের ভীষ্ম স্বয়ম্বরে জয় করেছিলেন। কিন্তু নিঃসন্তান বিচিত্রবীর্য যক্ষা রোগে অকাল মৃত্যুবরণ করেন। সিংহাসনের কোনো উত্তরাধিকারী না থাকায় সত্যবতী ভীষ্মকে বিচিত্রবীর্যের বিধবা স্ত্রীদের সাথে বিবাহ করতে বলেছিলেন এবং রাজা হিসেবে শাসন করতে বলেছিলেন। ভীষ্ম তা প্রত্যাখ্যান করেছিলেন। সত্যবতীকে তার পিতার কাছে দেওয়া প্রতিশ্রুতি এবং তার অবিবাহিত থাকার প্রতিজ্ঞা স্মরণ করে দিয়েছিলেন। তিনি পরামর্শ দেন যে বিধবাদের সন্তান জন্মদানের জন্য একজন ব্রাহ্মণকে নিয়োগ করা যেতে পারে, এইভাবে রাজবংশ রক্ষা করা যেতে পারে। পরাশরের সাথে তার সাক্ষাতের কাহিনী ভীষ্মকে প্রকাশ করেন। সত্যবতী ভালোভাবেই জানতেন যে এই সময় এসেছে তার পুত্র ব্যাসকে তাকে সাহায্য করার জন্য ডাকা। এরপর সত্যবতী পুত্র ব্যাসকে স্মরণ করলেন। হস্তিনাপুরের প্রাসাদে প্রবেশ করলেন পরাশর সত্যবতী পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সত্যবতী তাকে বিচিত্রবীর্যের ক্ষেত্রে সন্তান উৎপাদন করতে বললেন। ব্যাসদেব বললেন, কন্যাদের মন প্রস্তুত করতে সময় দিন। 1 বছর ধরে তারা ব্রত করলে তবেই আমাকে সহ্য করতে পারবে। সত্যবতী কালাক্ষয় করতে চাইছিলেন না,
তিনি একরকম জোর করেই ব্যাসদেবকে পুত্রবধূর কাছে পাঠালেন। পুত্রবধূরা স্বাভাবিকভাবে গ্রহণ করলেন না ব্যাসদেবকে, যদিও তারা সাজসজ্জা করে প্রস্তুত ছিলেন। তারা জানতেন যে তাদের কাছে গঙ্গাপুত্র দেবব্রত আসবেন। ঋষি ব্যাসের রূপ গন্ধ সহ্য হলো না তাদের। যথাকালে দুই বিধবা ভাতৃবধূর গর্ভে ব্যাসদেব উৎপন্ন করলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুকে, এবং শূদ্রা এক দাসীর গর্ভে বিদুরকে। সেকালে দাসীরা প্রভুর ক্ষেত্র বলে বিবেচিত হতেন। রাজবধূদের গর্ভে উৎপন্ন পুত্ররা স্বাভাবিক নয়। এর জন্য ব্যাসদেব মাতা সত্যবতীর অধৈর্যকে দায়ী করলেন। রাজমাতা সত্যবতী হস্তিনার সমস্ত শাসন কার্য পরিচালনা করেন। তিনি এককালে দক্ষ হাতে যমুনার নৌকা বাইতেন, তেমনি দৃঢ় হাতে হস্তিনা রাজ্যকে ধরে রইলেন, বেসামাল হতে দিলেন না। জ্যেষ্ঠ পৌত্র ধৃতরাষ্ট্র অন্ধ বলে অনুজ পাণ্ডুকে রাজসিংহাসনে বসানো হলো, কিন্তু কালের পরিহাসে পাণ্ডুও পরলোক গমন করলেন। সন্তান উৎপাদনে অক্ষম পাণ্ডু দুই স্ত্রীকে নিয়ে বনে চলে গিয়েছিলেন, সেখানেই তিনি মারা যান। কনিষ্ঠা স্ত্রী মাদ্রী সহমৃতা হন। পাণ্ডু ও মাদ্রীর মরদেহ নিয়ে কুন্তী পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে হস্তিনায় এলেন। পঞ্চপাণ্ডব পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র। রাজমাতা সত্যবতী এখন কি করবেন ভেবে পান না। পৌত্র বিদুর দাসীপুত্র, তাকে রাজপথে বসানো যাবে না। সত্যবতীর বয়স হয়েছে, সব কিছু ঠিকমতো ভাবতে পারেন না। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়া সত্ত্বেও রাজপথে বৃত হয়েছেন। তার শতাধিক পুত্র ও একটি কন্যা রয়েছে। সত্যবতী বুঝলেন এইবার সত্যিই ঘোর দুর্দিন আসছে। ধৃতরাষ্ট্র ও পাণ্ডবদের মধ্যে শুরু হবে ক্ষমতার লড়াই। তারা সকলেই তার নাতিপুতি। ধৃতরাষ্ট্রের পুত্ররা ঔরাসজাত, কিন্তু পাণ্ডুর পুত্ররা ক্ষেত্রজ। অনাগত ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠলেন সত্যবতী। এমন সময় তার সামনে এলেন জ্যেষ্ঠ ও একমাত্র জীবিত পুত্র চিরজীবী ব্যাসদেব। তিনি মাকে জানালেন কুরুবংশের ঘোর অমঙ্গল আসন্ন। এমন অবস্থায় আরণ্যে গিয়ে তপস্যা করা শ্রেয়, কারণ সত্যবতী এই বয়সে ভীষণ অমঙ্গলের ধাক্কা সহ্য করতে পারবেন না। সত্যবতী তার পুত্রের কথায় সম্মতি জানিয়ে দুই বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে সঙ্গে নিয়ে বানপ্রস্থে গেলেন। সেখানেই তারা মারা যান।